শুধু আইন প্রয়োগ করে তরুণদের স্বেচ্ছা নিখোঁজের ঘটনা বন্ধ করা সম্ভব নয় বলছে আইন শৃঙ্খলা বাহিনী। মাঠ পর্যায়ে আরও তৎপরতার পরামর্শ বিশ্লেষকদের। ইসি পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির সংলাপ আজ বিকেলে। বেগম জিয়ার নেতৃত্বে বঙ্গভবনে যাবে প্রতিনিধি দল। প্রস্তাব করবে বাছাই কমিটির সদস্যদের নাম। শেষ মুহূর্তে এসে প্রচারে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের সিটি নির্বাচনের প্রার্থীরা। ৩০টি অভিযোগ ও দাবি নিষ্পত্তি ইসির। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট সাধারণ মানুষ। এবং মাত্র কয়েকটি দেশে সীমাবদ্ধ বাংলাদেশের শ্রমবাজার। দক্ষ কর্মী পাঠাতে উদ্যোগ নেয়ার তাগিদ বিশেষজ্ঞদের। নতুন বাজারের খোঁজে পরামর্শক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। গাজীপুরের কালীগঞ্জে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। পুলিশ জানায় সকালে নারায়ণগঞ্জ গাজীপুর বাইপাস সড়কের উলুখোলা এলাকায় টাঙ্গাইলগামী শ্রমিকবাহী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারায়। এ সময় সেটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে চালক সহ ৪ জন নিহত হন। আহত হন অন্তত ১৪ জন। পরে তাদের উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। দর্শক, গাজীপুরের কালীগঞ্জে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ৪ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে দর্শক এই মুহূর্তে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন গাজীপুর প্রতিনিধি সৈয়দ মনিরুল আলম। বিস্তারিত জানতে টেলিফোনে কথা বলবো তার সঙ্গে। মনির, গাজীপুরের কালীগঞ্জে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছিল এবং দর্শক সংযোগটি বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা আসলে বিস্তারিত বিষয়টি এই মুহূর্তে জানতে পারছি না। পরবর্তীতে আমরা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলে যাচ্ছি পরের খবরে। তরুণদের একের পর এক স্বেচ্ছা নিখোঁজের ঘটনাকে আশঙ্কাজনক বলছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। তাদের মতে শুধু আইন প্রয়োগের মাধ্যমে এসব ঘটনা বন্ধ করা সম্ভব হবে না। এর জন্য প্রয়োজন পারিবারিক ও সামাজিক সচেতনতা। বিশ্লেষকরা বলছেন তরুণরা কেন নিখোঁজ হচ্ছেন সেই বিষয়টিও খুঁজে বের করা জরুরি। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। আবারও ক্রমশ দীর্ঘ হচ্ছে স্বেচ্ছা নিখোঁজের তালিকা। গণমাধ্যমের তথ্য অনুযায়ী গেল ২ সপ্তাহে ঘর ছেড়েছেন কমপক্ষে ৯ যুবক। চলতি মাসের প্রথম দিনে একসঙ্গে ঘর ছাড়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী সহ ৪ জন। এই ঘটনায় বনানী থানায় আলাদা ২টি সাধারণ ডায়েরি হয়। ১৫ দিনের বেশি সময় পেরিয়ে গেলেও এদের কোনো হদিস বের করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এর আগে গুলশান ও শোলাকিয়া হামলায় অংশগ্রহণকারীরা ঘর ছেড়েছিল ঘটনার ৩ থেকে ৪ মাস আগে। এই দুটি ঘটনার পর ২০ জুলাই নিখোঁজদের একটি তালিকা প্রকাশ করে র্যাব। এরপর কয়েক দফায় হালনাগাদ করা হয় সেই তালিকা। আর বর্তমান প্রেক্ষাপটে তরুণ বয়সীদের স্বেচ্ছায় ঘর ছাড়ার এই প্রবণতাকে উদ্বেগজনক বলছেন র্যাব কর্মকর্তারা। সবাই যে আবার এই উগ্র মতাদর্শ এবং জঙ্গিবাদের সঙ্গে যে সম্পৃক্ত তেমনও না। নিখোঁজ অনেক কারণেই হতে পারে। সংখ্যা কিছুটা থেকে যায়। যাদেরকে পাওয়া যাচ্ছে না তাদেরকে আমরা অবশ্যই চেষ্টা করব যে তাদেরকে দ্রুত যতদূর সম্ভব তাদেরকে খুঁজে বের করার জন্য। সব নিখোঁজের ঘটনাকেই জঙ্গিবাদের সঙ্গে না মেলানোর পরামর্শ দিয়ে পুলিশ মহাপরিদর্শক বলছেন তরুণ প্রজন্মের উগ্রবাদী চেতনা রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব দিচ্ছেন তারা। আমি বিভিন্ন সময় ধরে বলেছি যে মানুষকে সচেতন করতে পারলেই আমরা এই রেডিক্যালাইজেশন যেটা হচ্ছে এটা আমরা হয়তো বন্ধ করতে পারবো বা কমাতে পারবো। এদিকে বিশ্লেষকরা বলছেন উগ্রবাদ একটি চলমান প্রক্রিয়া। তাই পরপর কয়েকটি সফল অভিযান করেই আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। সময় সুযোগ মতো তারা আবারও তাদের এই তৎপরতা শুরু করলে সেটি আশ্চর্য হওয়ার মতো কিছু থাকবে না। সুতরাং এই জায়গায় এসে পুলিশকে কিন্তু বিগত দিন থেকে শিক্ষা নিতে হবে। সিভিল সোসাইটি কিংবা যাদেরকে আমরা বলছি সুশীল সমাজ, তারা হয়তো আর একটু সচেতন হবে, বিভিন্ন সংস্থা সচেতন হবে, তার একটা পজিটিভ গেইন আমরা পাবো। কিন্তু তারপরে আমরা মনে করি আমাদের রাস্তা এখনো পেরোনো অনেকটা বাকি আছে। তারা আরো বলেন এ ধরনের নিখোঁজের ঘটনা অব্যাহত থাকলে অপরাধীরা এর ফায়দা নিতে পারে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।
যারা এতদিন নিখোঁজ ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তারা ফিরে আসতে শুরু করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সের উদ্বোধনী শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা বলেন। এছাড়াও গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা জুবায়ের গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনার তদন্ত চলছে বলে জানান তিনি। একজন ছাত্র সদস্য যে আহত হয়েছে এটা আমরা দেখছি, এবং যে ঘটিয়েছে এবং কিভাবে আসছে, কার অস্ত্র দিয়ে ঘটছে, এগুলি সবই আমরা দেখবো এবং সবগুলোর আমরা ব্যবস্থা। নিখোঁজ যেগুলো আমাদের খুঁজে এগুলো আবার চলে আসছে, কিংবা আমাদের নিরাপত্তা বাহিনী তাদের খুঁজে অনেকগুলোকে নিয়ে আসছে, কাজেই নিখোঁজ শব্দটি নেই। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে আজ বিকেলে সংলাপে বসবে বিএনপি। বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 10 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে যাওয়ার কথা রয়েছে। প্রতিনিধি দলটিতে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির 8 সদস্য। রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে নির্বাচন কমিশন পুনর্গঠনে বাছাই কমিটির আহ্বায়ক ও সদস্যদের নাম প্রস্তাব করবে বিএনপি। আহ্বায়ক হিসেবে দলটির সাবেক 4 জন প্রধান বিচারপতির নাম প্রস্তাব করবে বলেও জানা গেছে। এরপর পর্যায়ক্রমে আগামী 20 ডিসেম্বর জাতীয় পার্টি, 21 ডিসেম্বর এলটিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ এবং 22 ডিসেম্বর জাসদের সঙ্গে রাষ্ট্রপতির আলোচনা হওয়ার কথা রয়েছে। পরবর্তীতে নিবন্ধিত অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও রাষ্ট্রপতি আলোচনা করবেন। সময় সংবাদে আরো থাকছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে অবশেষে বন্দর নগরীতে অত্যাধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা করতে যাচ্ছে ওয়াসা। স্থাপন করা হবে 9 কোটি লিটার পানির নতুন প্লান্ট। আর মাত্র 2 দিন পরেই শেষ হয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচার। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকালে নগরীর 11 নম্বর ওয়ার্ডে প্রচার চালান আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও তাকে নির্বাচন করতে ভোটারদের কাছে ভোট চান সাবেক এই মেয়র। তিনি বলেন, কমিশন চাইলে তৃতীয় কোনো শক্তি নির্বাচনে প্রভাব ফেলতে পারবে না। নগরীর 24 নম্বর ওয়ার্ডে প্রচারণা চালান বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন। পরিবর্তনের অঙ্গীকার আর উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে হাজির হচ্ছেন তিনি। সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ করেন সাখাওয়াত। নির্বিঘ্নে আমরা প্রচারণা চালাচ্ছি, কিন্তু এই প্রচারণা চালানোর ক্ষেত্রে সরকারি দল কিছুটা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। নির্বাচনের বিভিন্ন দায়িত্বে যে সরকারি কর্মকর্তারা রয়েছে তারা অনেকেই এই মেয়রের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করছে, সাবেক মেয়রের সাথে, যেটা কারণে আমি শঙ্কিত। তৃতীয় পক্ষ হোক, চতুর্থ পক্ষ হোক, যত পক্ষই হোক না কেন, যদি ইসি শক্ত ভূমিকা পালন করে, নির্বাচন কমিশন যদি শক্ত ভূমিকা পালন করে, আইন শৃঙ্খলা বাহিনী যদি তৎপর থাকে, তাহলে কারো কোনো ক্ষমতা নাই এখানে কোনো কাটি নাড়ানো। সিদ্ধিরগঞ্জের আওয়ামী লীগের লোকজনেরও দাবি, শুধু আওয়ামী লীগ না, সকলের দাবি যে সিদ্ধিরগঞ্জের ওসিকে পরিবর্তন করা হোক। উনি বিতর্কিত ভূমিকা পালন করছে। দর্শক, সিটি নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে নারায়ণগঞ্জের খানপুরে আছেন সহকর্মী মাহমুদ রাকিব এবং বন্দর এলাকায় আছেন তাপসির বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি রাকিবের কাছে। রাকিব। হ্যাঁ ফাহমিদা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে এখানকার প্রচারণা এখন তুঙ্গে উঠেছে। আপনি যদি দেখেন আমার পেছনে শত শত লোক রাস্তায় নেমে এসেছে আওয়ামী লীগ মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে তার প্রচারণাকে কেন্দ্র করে, এবং একটি উৎসবমুখর আমেজে এই মুহূর্তে নগরীর শহর এলাকার যে খানপুর রয়েছে সেখানে প্রচারণা চলছে। আপনি দেখছেন যে পিছনে প্রচুর সংখ্যক সাধারণ মানুষ সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে রাস্তায় নেমে প্রচারণায় অংশ নিয়েছেন। আজকে যে বিষয়গুলো নতুন করে এসেছে সেটি হলো যে সেলিনা হায়াৎ আইভী আর যে বিষয়টি বলেছেন আমাদের কাছে, গণমাধ্যমের কাছে, তিনি দাবি করেছেন সিদ্ধিরগঞ্জ থানার যিনি ওসি আছেন তার তিনি পরিবর্তন চেয়েছেন। এছাড়া তিনি আরো বলেছেন যে যেহেতু একটি তৃতীয় পক্ষের কথা উঠেছে এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে, সেলিনা হায়াৎ আইভী বারবারই বলে আসছিলেন যে একটি তৃতীয় পক্ষ নির্বাচনে
প্রভাব বিস্তার করতে পারে। তো সে বিষয়ে আমরা তাকে প্রশ্ন করেছিলাম, তিনি বলেছেন যে যদি নির্বাচন কমিশন ঠিক থাকে, যদি নির্বাচন কমিশন তাদের সর্বোচ্চ তাদের সততার সঙ্গে কাজ করে, তাহলে কোনো পক্ষই নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারবে না বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তা আমরা তাকে জানতে চেয়েছিলাম যে এই তৃতীয় পক্ষ তিনি শামীম ওসমানকে মনে করেন কিনা। তো এই বিষয়ে তিনি বলছেন যে তৃতীয় পক্ষ যে কেউ হতে পারে, সে বিষয়টি তিনি স্পষ্ট করেননি, সে বিষয়টি তিনি কিন্তু ঝুলিয়ে রেখেছেন। তো মোটামুটি শেষ পর্যায়ে এসে আমরা দেখেছি যে এতদিন কিন্তু সেলিনা হায়াৎ আইভী কোনো ধরনের অভিযোগ বা কোনো ধরনের দাবি করেননি। তো আজ তিনি নতুন করে এই অভিযোগ করেছেন এবং সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে পরিবর্তন চাওয়ার মাধ্যমে তিনি কিন্তু নতুন করে একটি দাবি তুললেন এবং তিনি বলেছেন যে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করার দাবি তুলেছেন। তো সব মিলিয়ে আমরা এতদিন দেখেছি বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান বিভিন্ন অভিযোগ এবং বিভিন্ন দাবি তুললেও আজ সেলিনা হায়াৎ আইভী তার বিভিন্ন দাবি এবং চাওয়া পাওয়ার মধ্য দিয়ে নির্বাচনকে আরো একটি আনন্দ ঘন বা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করেছেন। তো সব মিলিয়ে এখনকার মতো আমার কাছে খানপুরে সেলিনা হায়াৎ আইভীর যে প্রচার প্রচারণা, এই ছিল সবশেষ খবর। আমাদের সহকর্মী তাফসির বাবু আছেন বন্দর এলাকায়, আমরা একটু যেতে চাই তার কাছে। তাফসির, হোসেন খান তিনি বন্দর এলাকায় প্রচারণা চালিয়েছেন। এই নিয়ে তিনি প্রায় 14 দিনের মধ্যে 7 দিনে বন্দর এলাকায় গণসংযোগ করলেন এবং এখানকার যে বিভিন্ন এলাকাগুলো রয়েছে সেসব এলাকায় তিনি ঘুরেছেন। এখন তিনি রয়েছেন 25 নম্বর ওয়ার্ডের, এটি হচ্ছে চৌরিপাড়া এলাকা। আপনি হয়তো দেখতে পাবেন যে পিছনে সাখাওয়াত হোসেন খান আসছেন তার সমর্থকদের সহ, এবং এইখানকার যে এলাকাগুলো রয়েছে প্রত্যেকটি রাস্তাতেই তিনি যাচ্ছেন এবং প্রত্যেকটি রাস্তাতে গিয়েই তিনি প্রচারণায় অংশ নিচ্ছেন এবং এখানে যেসব এলাকাগুলো রয়েছে সেই সব ভোটারদের কাছে তিনি ভোট চাচ্ছেন। এবং আমরা দেখেছি যে যেহেতু ধারণা করা হয় যে বন্দর এলাকায় দোদুল্যমান ভোটারের সংখ্যাটা একটু বেশি, সেহেতু এইখানকার ভোটার টানতে কিন্তু দুই প্রধান প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী সবচেয়ে বেশি চেষ্টা চরিত্র করছেন এবং এই বন্দর এলাকায় প্রায় 2.25 লক্ষ ভোটার রয়েছে। তারা কিন্তু এই এলাকাতেই বেশিরভাগ সময়টা প্রচারণার কাটিয়েছেন এখানে, এবং আমরা দেখছি যে তাদের যেসব কর্মী সমর্থক রয়েছে, স্থানীয় নেতাকর্মী রয়েছে এবং কেন্দ্র থেকেও কিছু নেতাকর্মী এসেছে, তারা সকলেই কিন্তু এই এলাকায় এসে প্রচারণার মধ্যে অংশ নিয়েছেন এবং সাখাওয়াত হোসেন যে এলাকায় যাচ্ছেন সেই এলাকাগুলোতে গিয়েছেন। এবং সাখাওয়াত হোসেন এখানে যে বক্তব্যগুলো দিয়েছেন আজকে সাংবাদিকদের সাথে মত বিনিময়, সেখানে তিনি কিন্তু আবারও অভিযোগ করেছেন যে সরকারি দলের পক্ষ থেকে তার কর্মী সমর্থকদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং নির্বাচনী কোনো কর্মকর্তা সরকারি দলের বিশেষ করে আইভির সঙ্গে যোগাযোগ রাখছেন, এরকম একটি অভিযোগে তিনি আমাদেরকে করেছেন। কিন্তু আমরা যখন জিজ্ঞেস করেছিলাম যে নির্বাচনী পরিবেশে তিনি সন্তুষ্ট কিনা, তিনি বলেছেন যে এখনো পর্যন্ত তারা প্রচারণা চালাতে পারছেন সব এলাকায় গিয়ে, এই বিষয়টাকে তিনি ইতিবাচক বলছেন এবং এখন তার মূল লক্ষ্য হচ্ছে যে বাকি যেটুকু সময় রয়েছে এই সময়টিতে যত দ্রুত সম্ভব যেসব এলাকা এখনো বাকি রয়েছে সেই এলাকাগুলোতে তিনি যাবেন এবং প্রচারণা চালাবেন। তিনি বলেছেন যে মোটামুটি যে 27টি ওয়ার্ড রয়েছে বন্দর এলাকায়, এই 27টি ওয়ার্ডের প্রায় সবগুলোতেই তিনি গিয়েছেন এবং তারা চেষ্টা করেছেন যে সব ভোটারের কাছে যাওয়ার জন্য এবং গিয়ে তাদের যে বার্তাগুলো যে নির্বাচনে বিজয়ী হলে তিনি একটি নতুন সিটি কর্পোরেশন উন্নয়নের একটি সিটি কর্পোরেশন উপহার দিতে চান জনগণকে, সেই সুযোগটি তিনি চান 5 বছরের জন্য নির্বাচিত হয়ে। তো এই ছিল আসলে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে সর্বশেষ খবর। ফিরছি স্টুডিওতে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। এই বিষয়ে বিস্তারিত জানাতে খানপুর এলাকা থেকে মাহমুদ রাকিব এবং বন্দর এলাকা থেকে তাফসির বাবু যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে। এদিকে নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট সাধারণ মানুষ। পরিস্থিতি এমন থাকলে সুষ্ঠু নির্বাচন হবে বলে মনে করছেন তারা। এদিকে 5 ডিসেম্বর থেকে দাখিল করা 30টি অভিযোগ ও দাবি নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রাশেদ লিমনের রিপোর্ট। পুরো নারায়ণগঞ্জ নগরী এখন মাতোয়ারা নির্বাচনী আমেজে। শহর ছেয়ে গেছে পোস্টারে, সকাল সন্ধ্যা সরব প্রচারণায়। ভোটের মাঠে প্রার্থীদের অভিযোগ কিংবা পাল্টা অভিযোগের তীর ছোড়াছুড়ি হলেও তা রয়েছে সহনীয় পর্যায়ে। আবার ভোটারদের উপর প্রভাব খাটানো, কালো টাকার ছড়াছড়ি কিংবা নির্বাচনী সহিংসতার বড় কোনো ঘটনাও সামনে আসেনি। বিষয়টি আশ্বস্ত করেছে ভোটারদের। নির্বাচন উপলক্ষে কোনো টাকা পয়সা লেনদেন, তারপরে কোনো গোলযোগ দেখিনি। 5 বছর পর ভোট নির্বাচন হইতেছে, আনন্দ মুখর ভাবে আমরা ইলেকশনে ভোট দিতে যাবো। তখন পর্যন্ত কোনো মারামারি বা দরাদরি বা কোনো টাকা পয়সা খাওয়া দাওয়া এসব কিছু হয় না বা দেখিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা যদি ভালো হয়
তাহলে মানুষ ভোট দিবে। প্রতীক বরাদ্দের পর এ যাবৎ 30টি অভিযোগ জমা পড়েছে রিটার্নিং অফিসারের কার্যালয়ে। অভিযোগগুলো খুব বড় না হয় স্বস্তিতে আছে কমিশনও। জরিমানা আদায়, মৌখিক সতর্ক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগতি করা সহ যাচাই বাছাই শেষে এসব দাবি ও অভিযোগের সবগুলোই নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। নির্বাচনকালীন সময়ে পরিস্থিতি শান্তিপূর্ণ থাকবে বলেও আশাবাদ তার। যে টুকটাক সমস্যার কথা শোনা যাচ্ছে দু একটি এখানে সেখানে প্রচারণায় বিঘ্ন দেওয়া বা কাউকে হুমকি দেওয়া, আমরা মনে করছি 19 তারিখ থেকে একটিও থাকবে না। প্রত্যেকটি বিষয় আমরা আমলে নিচ্ছি। প্রচারণায় এখন ইন্টেন্সিটি বাড়বে, একটু হয়তো ছোটখাটো লঙ্ঘন হতেও পারে, কিন্তু এটি আমরা এখনো সহনের পর্যায়ে আছে এবং রেখেছি। আশা করি যে এটি আর কোনো ব্যাপ্তি ঘটবে না। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে 19 ডিসেম্বর মাঠে নামছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রায় 7,500 সদস্য। নির্বাচন নিয়ে এখনো তেমন বড় কোনো অভিযোগ জমা পড়েনি রিটার্নিং অফিসারের কার্যালয়ে। বিষয়টি একদিকে যেমন শঙ্কামুক্ত করছে প্রার্থীদের, অন্যদিকে স্বস্তিতে রাখছে ভোটারদেরও। তারা বলছেন এই অবস্থা চলতে থাকতে 22 ডিসেম্বর তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটবে ব্যালট বাক্সে। রাশেদ লিমন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বাংলাদেশ থেকে 162টি দেশে জনশক্তি রপ্তানির দাবি করা হলেও গত কয়েক বছর ধরে প্রধানত 6 থেকে 7টি দেশে সীমাবদ্ধ রয়েছে শ্রমবাজার। এক্ষেত্রে বাজার সম্প্রসারণে আমদানিকারক দেশের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। জনশক্তি রপ্তানিতে গতি আনতে বিভিন্ন দেশের কাজের ধরন ও চাহিদা নিরূপণে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর জাভেদ আহমেদ। প্রসূন আশিসের বিশেষ প্রতিবেদন। সরকারি হিসেবে বর্তমানে 162টি দেশে জনশক্তি রপ্তানি করে বাংলাদেশ। তবে বাস্তবে প্রধানত ওমান, কাতার ও সিঙ্গাপুরের মধ্যেই আটকে আছে জনশক্তি রপ্তানি। সৌদি আরব, জর্ডান ও লেবাননে নারী কর্মী যাওয়ায় ঘুরে ফিরে 6 থেকে 7টি দেশেই সীমাবদ্ধ বাংলাদেশের শ্রমবাজার। শ্রম রপ্তানি বিশ্লেষণে দেখা যায় 162টি দেশের মধ্যে 100টি দেশে গত 4 দশকে 100 জন কর্মীও যায়নি। এছাড়া 30 থেকে 40টি দেশে কর্মী গেছে নামমাত্র। বাংলাদেশের একসময়ের সবচেয়ে বড় শ্রমবাজার সংযুক্ত আরব আমিরাতে 4 বছর এবং কুয়েত ও মালয়েশিয়ায় 8 বছর ধরে কর্মী নেওয়া বন্ধ রয়েছে। এ অবস্থায় বাজার সম্প্রসারণে বাংলাদেশের দূতাবাসগুলোর শ্রম শাখাকে তৎপর হওয়ার পাশাপাশি সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার তাগিদ দিলেন ব্যক্তিগতের ব্যবসায়ীরা। শ্রমিক রপ্তানির বাজারটা ক্রমেই ছোট হয়ে আসছে। রিক্রুয়েন্সি ভাইদের পক্ষ থেকে অনুরোধ হলো ওনারা যেন আমাদের এমবেসিগুলিরে আরো সঠিক তাগাদা দেয় বাজারগুলি সম্প্রসারণ করার জন্য। উই আর মাচ বেটার দেন বিফোর। যেমন আমরা এখন 40% স্কিল লোক পাঠাই। যে জিনিসটা মিসিং আছে যে আমরা একটা ইন্টারন্যাশনাল সার্টিফাইড ট্রেনিং সেন্টার আমরা করতে পারি না, যেটা নিয়ে নাকি এখন গভর্নমেন্ট অলরেডি একটা বড় ইনিশিয়েটিভ নিয়েছে। এদিকে নতুন বাজার সৃষ্টিতে চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে দক্ষ কর্মী পাঠানোর পরামর্শ অভিবাসী বিশেষজ্ঞদের। কোন দেশে কোন স্কিলে ওয়ার্কার দরকার, এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত স্টাডি না হবে আসলে আমরা কিন্তু কোনো দেশের মার্কেটও বুঝতে পারবো না, মার্কেটকেও রিচ করতে পারবো না। গভর্নমেন্ট ফোকাস করা উচিত মেজর ডেস্টিনেশন কান্ট্রিগুলো কোনটা আছে, সেগুলোর চ্যালেঞ্জেস, সে মার্কেটের চ্যালেঞ্জেসগুলো কি কি, প্রসপেক্টগুলো কি কি, এগুলোকে আইডেন্টিফাই করা। জনশক্তি রপ্তানি খাতের বর্তমান স্থবিরতা কাটাতে পুরনো বাজার ধরে রাখার পাশাপাশি নতুন বাজার খুঁজে বের করতে পরামর্শক নিয়োগের কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। একটা ফার্ম নিয়োগেরও প্রক্রিয়া করছি আমরা, যে ফার্ম আপনার সারা বিশ্বে স্টাডি করবে, কোথায় কোন ধরনের সুযোগগুলো তৈরি হচ্ছে তারা স্টাডি করে আমাদের কাছে দেবে, সেভাবে আমরা জনশক্তিকে প্রিপেয়ার্ড করব। কোন ধরনের স্কিল পিপল দরকার হবে সেটা আমরা আগে ভাগে জেনে নিয়ে আমরা সেভাবে আমাদের যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো রয়েছে সেই ট্রেডগুলোকে অন্তর্ভুক্ত করে, যদি না থাকে নতুন করে ট্রেড সেট আপ দিয়ে আমরা আমাদের কর্মীদেরকে প্রশিক্ষিত করবার একটা পরিকল্পনাও আমাদের হাতে আছে। মালয়েশিয়ার পর শিগগিরই আরো 2-1টি দেশের বন্ধ শ্রমবাজার উন্মুক্ত হতে পারে বলেও আশা সরকারের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। 1 ডিসেম্বর থেকে বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা কার্যালয়ে তালা, চরম বিপাকে সেবাগ্রহীতারা। একটি মহলের ইন্ধনে ভবনটির মালিকের অসহযোগিতা অভিযোগ মেয়রের। অবশেষে বন্দরনগরী চট্টগ্রামে পরিকল্পিত সোয়ারেজ সিস্টেম করতে যাচ্ছে ওয়াসা। এতদিন পর্যন্ত নগরীর সব ধরনের তরল বর্জ্য অপসারণে শুধু সেপটিক ট্যাঙ্ক ভিত্তিক সোয়ারেজ সিস্টেম থাকলেও এখন হবে সম্পূর্ণ অত্যাধুনিক পদ্ধতি। এজন্য চট্টগ্রাম ওয়াসাকে 1070 কোটি টাকা দিতে সম্মত হয়েছে বিশ্বব্যাংক। তবে প্রথম পর্যায়ে সোয়ারেজ জরিপের কাজ শেষ করা হবে। এছাড়া 9 কোটি লিটার পানির নতুন একটি প্ল্যান্টও স্থাপন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
60 বর্গমাইলের বন্দরনগরী চট্টগ্রামে অন্তত 60 লাখ লোকের বসবাস, যেখানে বহুতল ভবনের সংখ্যা 20,000-এর বেশি। সে সাথে রয়েছে শত শত শিল্প কারখানা, কিন্তু এখন পর্যন্ত পরিকল্পিত কোনো সুয়েরেজ সিস্টেম গড়ে ওঠেনি এখানে। ফলে অল্প বৃষ্টি হলে যেমন রাস্তায় পানি উঠে যাচ্ছে, তেমনি সব ময়লা আবর্জনা বিভিন্ন ড্রেন এবং খাল হয়ে মিশছে কর্ণফুলী নদীতে। এতে দূষিত হচ্ছে নগরীর পরিবেশ। চট্টগ্রাম শহরটা বেসিক্যালি সেপটিক ট্যাঙ্ক নির্ভর সিওয়ার সিস্টেম। সেখানে বাসাবাড়ির মল বা এই জাতীয় জিনিসগুলো লিঙ্কড হওয়ার জন্য কোনো সিওয়ার লাইন আমাদের নাই। সরাসরি মানুষ এগুলোকে নালার সঙ্গে লাগিয়ে দিয়েছেন, যার ফলে আমাদের নালাগুলো যেরকম দূষিত হওয়ার কথা ছিল তার সাথে বেশি দূষিত হচ্ছে। এই অবস্থায় নগরীতে পরিকল্পিত সুয়েরেজ সিস্টেম বাস্তবায়নে আর্থিক সহায়তা দিতে এগিয়ে এসেছে বিশ্ব ব্যাংক। আমরা মদুরাঘাটে একটা ট্রিটমেন্ট প্ল্যান করতেছি ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে। সেটার 1070 কোটি টাকার প্রকল্প। সেখানে শহরে পাইপলাইনও আছে, প্লাস আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টটা আছে। এই ট্রিটমেন্ট প্ল্যান্টের ক্যাপাসিটি হলো 9 কোটি লিটার পানি। এদিকে এই প্রকল্পের আওতায় পানি সংকটে থাকা নগরীর বাকুলিয়া, পতেঙ্গা এলাকায় পৃথক কিছু প্ল্যান্ট স্থাপনেরও সিদ্ধান্ত নিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ। 136 কিলোমিটার পাইপলাইন শহরের বিভিন্ন স্থানে হবে। এই প্রকল্পের আওতায় আমরা একটা মাস্টার প্ল্যান করছি পুরো সিটির জন্য, স্যানিটেশন এবং ড্রেনেজের উপর। সরকার থেকে তেমন বরাদ্দ না থাকায় পানি বিক্রির টাকার পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সংস্থার দেওয়া প্রকল্পের টাকায় চলতে হয় চট্টগ্রাম ওয়াসাকে। বর্তমানে জাইকার 2টি প্রকল্প চলমান রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা কার্যালয় গত 1 ডিসেম্বর থেকে তালাবদ্ধ রয়েছে। এতে করে সেবা নিতে আসা পৌরবাসী চরম বিপাকে পড়েছেন। বাড়ির মালিক বলছেন, বাড়ি না ছাড়ায় পৌর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর পৌর মেয়র বলছেন, 2 বছরের জন্য বাড়ি ভাড়া নেওয়া হলেও একটি মহলের ইন্ধনে এ কাজ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ বলছে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। মাজিদুর রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন রবিউল ইসলাম। সারিয়াকান্দি বাজারে ফেব্রুয়ারি মাসে 2 বছরের জন্য পৌরসভা বাড়ি ভাড়া নেয়। প্রতি মাসে 8,000 টাকা ভাড়া পরিশোধ করলেও হঠাৎ করে চলতি মাসের 1 তারিখে পৌর কার্যালয়ে মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়। এতে করে নাগরিক সেবা নিতে আসা পৌরবাসী চরম ভোগান্তিতে পড়েছেন। ছেলেকে হাই স্কুলে ভর্তি করাবো, তার জন্য জন্ম নিবন্ধনের দরকার। সে আমি 1 সপ্তাহ হলে আসতেছি, খালি ঘুরে ঘুরে যাচ্ছি। পৌরসভা তালা মারাতে আমি মনে করেন যে ট্রেড লাইসেন্স পাচ্ছি না। 1 ডিসেম্বর থেকে পৌর কার্যালয় তালাবদ্ধ থাকায় প্রতিষ্ঠানের সব দাপ্তরিক কর্মকাণ্ড বন্ধ হয়ে গেছে। নাগরিক সেবা পাচ্ছে না বেঁধে তারা বারবার আমাদের কাছে আসে, কিন্তু আমরা তালাবদ্ধ থাকার জন্য আমরা সেগুলো সেবা দিতে পারতেছি না। এবং পৌরসভার যেগুলো উন্নয়নমূলক কাজকাম যেগুলো ডিসেম্বর মাসে ঠিকাদাররা কাজ শুরু করবে সেগুলো শুরু করতে পারছি না, আমরা দাপ্তরিক কাজকাম করতে পারছি না। মেয়র বলছেন, বাসা ভাড়া দেওয়া হলেও একটি মহলে প্ররোচনায় অফিসে তালা লাগানো হয়েছে। অন্যদিকে বাড়িওয়ালা বলছেন, বাসা ফেরত চাওয়ার পর না দেওয়ায় তালা লাগানো হয়েছে। ব্যাংকের মাধ্যমে, চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ করা আছে। আমার পৌরসভার ভবন খুলে দিলে আমি চেকের মুড়ি দিয়ে আপনাদেরকে প্রমাণ করতে পারবো যে আর কোনো টাকা ভাড়া বাকি নেই। লিখিত অভিযোগও দিছি চলে যাওয়ার জন্য, ফাঁকা করে দেওয়ার জন্য লিখিত নোটিশও দিছি, তারা কোনো তোয়াক্কা করেনি, যার কারণে আমি বাধ্য হয়েছি তালা মারতে। তবে বিষয়টি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলার স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে এবং ওই যে থানায় যে চিঠিটা দিয়েছিল ওটা কপি আমরা পাওয়ার পরপরই এসপি মহোদয়ের কাছে পাঠিয়ে দিয়েছি। 1999 সালের 4 নভেম্বর সারিয়াকান্দি পৌরসভা ঘোষণার পর থেকে ভাড়া বাসার এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে নতুন পৌর পরিষদ নতুন কার্যালয় ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আব্দুল সালাম হলে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় 6 ছাত্রকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাতে জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়। এছাড়া ঘটনা তদন্তে হল প্রভোস্ট ডক্টর ইউসুফ মিয়াকে আহ্বায়ক করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটি 1 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 16 ডিসেম্বর বিজয় দিবসে ক্যাম্পাসে নাস্তা বিলি করা নিয়ে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে বিকেলে হলে দুপক্ষের সংঘর্ষ হয়। এ সময় ছাত্রাবাসের বিভিন্ন কক্ষের দরজা, জানালা, চেয়ার টেবিল ভাঙচুর ও লুটপাট করে তারা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একজনকে আটক করে। দেশের বাইরের খবর। ইন্দোনেশিয়ায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে 13 আরোহীর সবাই নিহত হয়েছে। রোববার স্থানীয় সময় সকালের দিকে দেশটির পাপুয়া অঞ্চলের পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
নিহতদের মধ্যে 10 জন বিমান বাহিনীর সদস্য ও 3 জন পাইলট। কর্তৃপক্ষ জানায় হারকিউলিস C-130 নামের একটি বিমান তিমিকা শহর থেকে প্রশিক্ষণের উদ্দেশ্যে ছেড়ে দেয়। পরে বিমানটি লিসুয়া পাহাড়ের কাছে গেলে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। এরই মধ্যে নিহতদের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকর্মীরা। দেশটির বিমান বাহিনী পাপুয়ার পাহাড়ি অঞ্চলে প্রশিক্ষণ সহ বিভিন্ন কাজে বিমান ব্যবহার করে থাকে। ইন্দোনেশিয়ায় গত বছরও এক বিমান দুর্ঘটনায় অন্তত 100 জন নিহত হয়। মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে হত্যার অভিযোগে সন্দেহভাজন 3 ইন্দোনেশীয়কে গ্রেফতার করেছে পুলিশ। মালয়েশিয়ার বন্দর পুত্রার ক্লাং এবং কুয়ালালাঙ্গাত এলাকায় আলাদা অভিযান চালিয়ে ওই 3 জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে 5টি মোবাইলও জব্দ করা হয়। তাদের একজন এরই মধ্যে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এদিকে 3 জনকে আগামী 20 ডিসেম্বর পর্যন্ত রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে। দক্ষিণ চীন সাগরের আন্তর্জাতিক জলসীমায় মার্কিন ডুবো ড্রোনটি চীনা নৌবাহিনী চুরি করেছে বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক টুইট বার্তায় ট্রাম্প এই ঘটনাকে অপ্রত্যাশিত বলে উল্লেখ করেন। পরে টুইটারে আরেকটি পোস্টে ট্রাম্প বলেন, চীনের চুরি করা এই ড্রোনটি ফিরিয়ে না এনে তাদের দিয়ে দেওয়া উচিত। এদিকে ড্রোনটি ফিরিয়ে দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন জানানোর পর বেইজিং তা ফিরিয়ে দিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। এ বিষয়ে চীনা প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে সমঝোতা হয়েছে বলে শনিবার রাতে জানান পেন্টাগনের মুখপাত্র। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে চীনা নৌবাহিনীকে সতর্ক করা হয় বলে জানানো হয়। এর আগে ড্রোন জব্দের ঘটনায় যুক্তরাষ্ট্র ব্যাপারটিকে বাড়িয়ে বলছে ও অহেতুক উত্তেজনা সৃষ্টি করে পরিস্থিতি জটিল করে তুলছে বলে অভিযোগ করে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়। আন্তর্জাতিক জলসীমায় মার্কিন ওই ডুবো ড্রোনটি পানির তাপমাত্রা ও লবণাক্ততা সমীক্ষার কাজে নিয়োজিত থাকার সময় গত বৃহস্পতিবার তা জব্দ করে চীনা নৌবাহিনী। খেলার খবর। অনূর্ধ্ব 14 সুপারমক কাপের প্লেট পর্বে আবারও চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। মিডফিল্ডার ফাহিম মুর্শিদের একমাত্র গোলে জাপানের সোনান বেলমেয়ারকে 1-0 গোলে হারিয়ে শিরোপা ধরে রাখল লাল সবুজ প্রতিনিধিরা। সেমিফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেওয়া বাংলাদেশ বেশ উজ্জীবিত হয়ে মাঠে নামে এদিন। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে বেশ চাপে রাখে মোস্তফা পারভেজের দল। ছেড়ে কথা বলেনি সোনাল বেলমায়ারও। আক্রমণে বেশ কড়া জবাব দিতে থাকে জাপানের দলটিও। তবে ম্যাচের 32 মিনিটে মিডফিল্ডার ফাহিম মোর্শেদের গোলে লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা এগুতে থাকে। তবে কোনো পক্ষই আর গোল করতে না পারলে 1-0 ব্যবধানের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজীপুরের কালীগঞ্জে পিকআপ ভ্যান উল্টে 4 জনের মৃত্যু, আহত অন্তত 14। 8 জনের অবস্থা আশঙ্কাজনক। শুধু আইন প্রয়োগ করে তরুণদের স্বেচ্ছা নিখোঁজের ঘটনা বন্ধ করা সম্ভব নয় বলছে আইন শৃঙ্খলা বাহিনী। মাঠ পর্যায়ে আরও তৎপরতার পরামর্শ বিশ্লেষকদের। ইসি পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির সংলাপ আজ বিকেলে। বেগম জিয়ার নেতৃত্বে বঙ্গভবনে যাবে প্রতিনিধি দল। প্রস্তাব করবে বাছাই কমিটির সদস্যদের নাম। শেষ মুহূর্তে এসে প্রচারে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের সিটি নির্বাচনের প্রার্থীরা। সৃষ্টি অভিযোগ ও দাবি নিষ্পত্তি ইসির, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট সাধারণ মানুষ। এবং মাত্র কয়েকটি দেশে সীমাবদ্ধ বাংলাদেশের শ্রমবাজার। দক্ষ কর্মী পাঠাতে উদ্যোগ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। নতুন বাজারের খোঁজে পরামর্শ নিয়োগ দিতে যাচ্ছে সরকার। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।